আসসালামু আলাইকুম। ইফাতারা সুরভি স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। কার্যক্রম নিষিদ্ধ থাকা এবং নির্বাচন কমিশন নিবন্ধন স্থগিত করায় আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ঢাকা সফররত নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস মিনিস্টার প্যাসকেল গ্রোতেনহুই প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সফররত মন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেন। এ সময় তারা দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে একমত পোষণ করেন। বিশেষ করে কৃষি, বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি, যুব উন্নয়ন এবং সামাজিক ব্যবসা বিষয়ে দুদেশের সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন তারা। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম ভাগে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার বদ্ধপরিকর বলেও জানান প্রধান উপদেষ্টা। বর্তমানে সবাই অস্থির সময়ে বসবাস করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, স্বৈরাচার হাসিনা দেশের সবগুলো ব্যবস্থাকে ধ্বংস করে রেখে গেছেন। রাজধানীতে এক অনুষ্ঠানে তারা এ মন্তব্য করেন। হাসান মাহমুদের রিপোর্ট। সাবেক উপরাষ্ট্রপতি ও প্রয়াত বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদের লেখা ডিমাইজ অব ডেমোক্রেসি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের এই আয়োজন রাজধানীর গুলশানের একটি হোটেলে। মোড়ক উন্মোচন শেষে বইয়ের উপর আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যারিস্টার মওদুদ আহমেদের রাজনৈতিক প্রজ্ঞা, তার লেখনী এবং দেশের ঐতিহাসিক পটভূমিতে তার ভূমিকার উল্লেখ করেন। তরুণরা, যুবকেরা যারা আজকে এই অসাধারণ একটা সাফল্য নিয়ে এসেছে, আমাদেরকে ফ্যাসিস্টদের হাত থেকে মুক্ত করেছে। আমরা একটা অস্থিরতার মধ্যে বাস করছি। এই অস্থিরতা থেকে যে মানুষগুলো আমাদেরকে পথ দেখাতে পারতেন, দিশা দেখাতে পারতেন, তাদের মধ্যে ব্যারিস্টার মওদুদ ছিলেন অন্যতম। নিঃসন্দেহে আমার দুঃখ হয় যে তিনি এই ফ্যাসিস্ট হাসিনার পতনটা দেখে যেতে পারেননি। আলোচনায় অংশ নিয়ে বক্তারা দেশের চলমান নানা প্রসঙ্গের উল্লেখ করে বলেন, বিগত ফ্যাসিস্ট শাসনামলের হত্যা, গুম আর সীমাহীন দুর্নীতি, দুঃশাসন দেশের সবকিছুকে ধ্বংস করে রেখে গেছে। শেখ হাসিনার আমলটা এতটা ভয়াবহ ছিল, আমরা সবাই দূষিত হয়ে গিয়েছিলাম। এভরিওয়ান, এমন কোনো জায়গা নাই যে উনি ধ্বংস করে দেন নাই। ভয়াবহ বিষয়, মানে পুরো একটা গন্ধময় একটা সময় ছিল। আমরা যে এই জায়গাটা যেতে পারি অ্যাজ এ সোসাইটি, এইটাই আসলে মানে ডিসকভারির বিষয়। যারা এই সংবিধান তৈরি করেছিল, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, সেগুলোর মধ্যে দার্শনিক বলছিল, ঐতিহাসিক বলছিল, রাজনৈতিকভাবে বলছিল। সে কারণে এই রাষ্ট্রের ফেইলিউরটা মূলত এই দেশের শাসক শ্রেণীর বিভিন্ন পলিটিক্যাল পার্টির, সামরিক কিংবা বেসামরিক, যারা যেই ধরনের সময়ে এই রাষ্ট্রযন্ত্রকে নিয়ন্ত্রণ করেছেন, পরিচালনা করেছেন, তাদের ফেলিওর, এই দেশের জনগণের ফেলিওর না। জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা জরুরি বলে মনে করেন বক্তারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জামাত ক্ষমতায় গেলে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়বে জানিয়ে দলটির আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, কাউকেই চাঁদাবাজির সুযোগ দেয়া হবে না। মঙ্গলবার সন্ধ্যায় মিরপুরের কাফরুলে আয়োজিত প্রীতি সমাবেশে তিনি কথা বলেন। দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু হয়েছে জানিয়ে জামাত আমির বলেন, দুর্নীতি নির্মূল না হওয়া পর্যন্ত লড়াই চলবে। তিনি আরও বলেন, জামাতে ইসলামের লড়াই কোনো দল বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়, বরং মানুষের পক্ষে। তারা রাষ্ট্র ক্ষমতায় গেলে মানুষকে তার বিচারের জন্য দ্বারস্থ হতে হবে না। মানুষের মাঝে ইনসাফ কায়েমই জামাতের লক্ষ্য বলে জানান ডক্টর শফিকুর রহমান। আগামীতে যেন কেউ ভোটাধিকার কেড়ে নিতে না পারে সে বিষয়ে তরুণদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। কোন চাঁদাবাজ একজন শিল্পপতির কাছে, একজন ব্যবসায়ীর কাছে গিয়ে এটা বলার সাহস হবে না যে হ্যাঁ, এই এলাকায় ব্যবসা করতে হলে আমাদের দিকে চাইতে হবে, আমাদেরকে দেখতে হবে, আমাদের কথা শুনতে হবে, আমাদের চাহিদা পূরণ করতে হবে, মাসের সাপ্তাহিক পরিমাণ আমাদেরকে দিতে হবে। ভাবটা এমন যে এটা তার বাপ দাদার জমিদারি আর ওনারা এখানে ভাড়াটি আছে, এরকম অবস্থা। আমরা এই সমস্ত সন্ত্রাসী চাঁদাবাজদেরকে সমাজ থেকে তাড়াবো, নির্মূল করবো ইনশাআল্লাহ। ৫৪ বছরের ইতিহাসে এবারই প্রথম প্রবাসীরা ভোট দিতে যাচ্ছেন পোস্টাল ভোট পদ্ধতিতে।
মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনে আইটি সাপোর্টেড পোস্টাল ভোট মোবাইল অ্যাপস উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন বলেন, পোস্টাল ভোটে ঝুঁকি থাকলেও প্রবাসী ভোটের মাধ্যমে গণতন্ত্র আরও শক্তিশালী ও মজবুত হবে। এ সময় নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মাহমুদ সানাউল্লাহ বলেন, অতীত সরকার প্রবাসীদের ভোট দানের প্রতিশ্রুতি দিলেও তারা নির্বাচনের বাইরে ছিলেন। এতে প্রায় 7 থেকে 8% ভোটার ভোট থেকে বঞ্চিত ছিল। পোস্টাল ভোটেও নানা ধরনের ঝুঁকি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, নিবন্ধন চ্যালেঞ্জ, প্রতি 4টি পোস্টাল ভোটের মধ্যে একটি ভোট নষ্ট হওয়া সহ রয়েছে সাইবার নিরাপত্তার ঝুঁকিও। আজকের এই উদ্বোধনের মাধ্যমে আমরা কেবল একটি অ্যাপ চালু করছি না, আমরা একটি নতুন অধ্যায় সূচনা করছি, যেখানে বাংলাদেশের নাগরিকত্ব ভৌগোলিক নয়, বৈশ্বিক। পোস্টাল ভোট বিডি আমাদের সেই বৈশ্বিক গণতন্ত্রের দরজা খুলে দিচ্ছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই উদ্যোগ বাংলাদেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে আর আমাদের প্রবাসী নাগরিকদের রাষ্ট্রের সঙ্গে বন্ধনকে আরও গভীর করবে। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এবার মোট ভোটার 12,76,95,183 জন। মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি জানান, চলতি বছরের 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হয়েছে তাদের নিয়েই চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার 6,48,14,907 জন ও নারী ভোটার 6,28,79,042 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার 1,234 জন। এছাড়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও মার্ক্সবাদী জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিয়ে গেজেট প্রকাশ করা হয়েছে বলেও জানান সিনিয়র সচিব। তবে নিবন্ধন পায়নি আমজনতা পার্টি। 37,32,274, যেটা আমাদের এখন দাঁড়িয়েছে 12,76,95,183। পুরুষের ভোটারদের সংখ্যা হচ্ছে 6,48,14,907। মহিলা ভোটারদের সংখ্যা হচ্ছে 6,28,79,042। হিজরা তৃতীয় লিঙ্গ 1,234। জাতীয় নির্বাচনকে সামনে রেখে 40,000 বডি ক্যাম কেনার কথা আগে বলা হলেও সেই সংখ্যা কমবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে একথা জানান তিনি। অর্থ উপদেষ্টা আরও বলেন, বৈঠকে আনসারের জন্য সাশ্রয়ী মূল্যে 17,000 শটগান এবং চাহিদা থাকায় 1 লাখ পাসপোর্ট ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পের জন্য অবকাঠামোগত উন্নয়নে বরাদ্দ দেওয়ার পাশাপাশি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বর্ধিত রানওয়ের বরাদ্দ পুনর্মূল্যায়ন করা হয়েছে। এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক আগের চেয়ে নমনীয় উল্লেখ করে রোজার আগে চাল, গম আমদানি করা হবে বলে জানান অর্থ উপদেষ্টা। যত শীঘ্র আমরা পাঠাবো, একটা কি ডিএর কি একটা ওয়ার্ড আছে কি বডি ক্যামেরা নিয়ে ওরা একটু পর্যালোচনা করছে। বডি ক্যামেরা প্রথমত ছিল অনেকগুলো করবে, সেটা আমরা বলেছি যে আপনারা পর্যালোচনা করে আসেন, মূল্যটা আসবেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো প্রকিউরমেন্টটা কীভাবে করবেন। একটা স্বচ্ছ প্রক্রিয়া যেন প্রকিউরমেন্টটা হয়। সংখ্যাটা কমবে, আমি কত কমবে এখন বলবো না, যখন প্রপোজালটা আসবে তখন আপনারা। দুর্নীতির অভিযোগে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের 1,360 কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুদক। সংস্থাটির আবেদনে 3 ধাপে দেশে বিদেশে এসব সম্পদ জব্দের আদেশ দেয় আদালত। এদিন বীমা উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে 14.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। তিনি কাতওয়ায়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 1,36,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জনপূর্বক বুক দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মিসেস জান্নাতুল মাওয়া ওরফে রিয়া বেগমের নামে কাতওয়ায়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 13,38,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ পাওয়ায়
তিনি ও তার স্বামী ডক্টর এম মোশাররফ হোসেন আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। স্বৈরাচার শেখ হাসিনা দলের নেতাকর্মীদের ফেলে পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে গেছে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, যারা দেশ ও জনগণের সাথে প্রতারণা করে তাদের পতন এভাবেই হয়। মঙ্গলবার বগুড়ায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় প্রায় 1.5 শতাধিক অসহায় মানুষের মাঝে হুইলচেয়ার, মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। এছাড়াও কৃষকের মাঝে কৃষি পণ্যের বীজ ও সার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাষ্ট্র যদি হয় কোনো ব্যক্তির বা কোনো গোষ্ঠীর লুটপাটের জায়গা, তাহলে সে রাজনৈতিক দল লুটেরা, সে রাজনৈতিক দল ডাকাত, দানব, রাক্ষস, ওদের দ্বারা কখনোই জনগণের উপকৃত হতে পারে না। কর্মী ভিসা তো বটেই, এমনকি পর্যটন ও ফ্যামিলি ভিসার ক্ষেত্রেও কঠোরতা জারি থাকায় বাংলাদেশের শ্রমবাজার, পর্যটন শিল্প এবং রেমিটেন্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়ছে। এনটিভি আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি কর্মীদের জন্য সব ধরনের ভিসা, বিশেষত ফ্যামিলি ভিসা ইস্যু বন্ধ রয়েছে। এর ফলে দেশটিতে কর্মরত হাজারো প্রবাসী বাংলাদেশি চরম মানবিক সংকটের মুখে পড়েছেন। অনেকেই জরুরি প্রয়োজনে পরিবারকে দেশে পাঠিয়েছেন, কিন্তু ভিসা বন্ধ থাকায় তারা পরিবারকে আমিরাতে ফিরিয়ে আনতে পারছেন না। কর্মস্থলে স্ত্রী সন্তান থেকে দূরে একাকী জীবন কাটাতে বাধ্য হচ্ছেন তারা। এতে শুধু পারিবারিক জীবনই নয়, তাদের মানসিক স্বাস্থ্যের উপরও মারাত্মক প্রভাব পড়েছে। যে আমাদের এখানে ভিসা নিয়ে প্রবলেম আছে, তা আমাদের এখানে যদি ইনসাইড ভিসাগুলো চালু হতো তাহলে আমাদের জন্য অনেক বেটার হতো। আমাদের বিজনেসটা আরো আমরা রান করতে পারতাম, আমাদের আরো বিজনেসগুলো আমরা বাড়াইতে পারতাম। তো আমরা বাংলাদেশ সরকারের কাছে এটাই অনুরোধ করি যাতে ইনসাইড ভিসাগুলা নর্মাল ক্যাটাগরিতে ভিসাগুলো চালু হয়ে যায়। দীর্ঘদিন থেকে বাংলাদেশিদের জন্য একটা ভিসার জটিলতা এখানে। এমপ্লয়মেন্ট ভিসা থেকে শুরু করে ইনভেস্টর ভিসা থেকে শুরু করে ভিজিট ভিসা, সকল প্রকার ভিসা বন্ধ আছে। এর পাশাপাশি ফ্যামিলি ভিসাটাও বন্ধ আছে। বাংলাদেশ সরকারের প্রতি আবেদন থাকবে, বাংলাদেশ কনসুলেট এখানে দায়িত্বশীল যারা আছেন তারা যদি অন্তত ফ্যামিলি ভিসাটা খোলার ব্যাপারে যদি একটু তারা ব্যবস্থা করেন, তাহলে অন্তত অনেক প্রবাসীর ফ্যামিলি বেঁচে যাবে, অনেক প্রবাসী তার ফ্যামিলি নিয়ে আরব আমিরাতে থাকতে পারবে। যারা ইনসাইড কান্ট্রিতে আছে তারা মানে ফ্যামিলি ভিসা তো লাগাইতে পারতেছে যে কোনো ভাবে, কিন্তু বাংলাদেশ থেকে আমার মতো, যেমন আমি নিজে একজন জন্ম নিবন্ধন, ম্যারেজ সার্টিফিকেট সবকিছুই মোফা এবং অ্যাটাস্টেশন করেও আমি এখন ওয়েট করতেছি ফ্যামিলি ভিসার জন্য। ফ্যামিলি ভিসার পাশাপাশি নতুন কর্মসংস্থান ভিসা এবং কিছু ক্ষেত্রে পুরনো ভিসার নবায়ন ও কোম্পানি ট্রান্সফারেরও স্থবিরতা দেখা দিয়েছে বলে জানা গেছে। যদিও সম্প্রতি সীমিত পরিসরে ভিজিট ভিসা চালু হয়েছে, তবে সাধারণ শ্রমিকদের জন্য নতুন করে কাজ নিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়নি। এ অচলাবস্থা বাংলাদেশের অন্যতম বৃহৎ এ শ্রমবাজারে কর্মী পাঠানোকে প্রায় বন্ধ করে দিয়েছে। শাহাদাত শাওন, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।